সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি এবং সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নারী, ভোট, রাজনীতি, এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। আমার সঙ্গে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর নাহরিন আই খান, ভূগোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত। আছেন ডাক্তার তাজনুবা জাবিন, সাবেক এনসিপি নেত্রী। আপনাকে স্বাগত এই আয়োজনে। কিছুক্ষণ আগে জামায়াতের পক্ষ থেকে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে, আপনারা সবাই নিশ্চয়ই সেটি শুনেছেন। আমরা এটি নিয়ে একটু কথা শুরু করতে চাই। অধ্যাপক ডক্টর নাহরিন আই খান, আপনি কি জামাতের যে আসলে ইশতেহারটা হলো কিছুক্ষণ আগে, সেটি নিশ্চয়ই নজরে এসেছে। অনেক কিছুর প্রতিশ্রুতি দিয়েছেন, প্রায় 26টি মূল বিষয়কে তারা প্রাধান্য দিয়েছেন। সেখানে 5টি বিষয়ে তারা হার কথা বলেছেন, 5টি বিষয়কে তারা নায়ের কথা বলেছেন। এরকম নানান ইস্যু আছে। আমি যেমনটি বলছিলাম, তারা উল্লেখযোগ্য সংখ্যক নারী মন্ত্রী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন, রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য দিয়েছেন। এরকম অনেকগুলো বিষয় আছে। কেমন দেখলেন? আসলে খুব সত্য বলতে আমি খুব ডিটেইলে দেখি নাই তাদের ইশতেহারটা, বাট যতটুকু শুনছি এবং একটু ভাষা যা দেখলাম, এই মুহূর্তে ব্যস্ত ছিলাম সারাদিন। তো যেটা হয়েছে যে অনেক নারী মন্ত্রী হবে, শুনতে খুব ভালো লাগছে, কিন্তু নারী এমপি একটাও হতে পারলেন না, তাই না? সো প্রশ্নটা তো ওইখানেই থেকে যায় যে কোটার আন্দোলন বা স্পেসিফিক করে ধরেন সংরক্ষিত আসন অথবা উচ্চকক্ষ, নারী আসলে ওই জায়গাতেই তাদের চোখে কমফোর্টেবল, তাই না? কারণ ওনারা বলে দিয়েছেন যে নারী আমির হতে পারবেন না, কিন্তু অথচ তারা অনেক কিছুকে মিসকোট করে। যেমন ধরেন কোরআন শরীফে কিন্তু সাবার রানী বিলকিসের কথা বলা হয়েছে, তার শাসনের কথা বলা হয়েছে, অনেক প্রশংসা করা হয়েছে। এগুলো কখনো তাদের কাছে আসে না। হ্যাঁ, তো এগুলোকে আমি কেমন প্রতিশ্রুতি হিসেবে দেখি আসলে সময়ই বলে দিবে। কিন্তু তারপরে আপনাকে যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই, যেমন ওনারা কিন্তু এটাও বলেছে 5 ঘন্টা নারীর কর্মর কথা বলেছেন এবং 3 ঘন্টা নাকি সরকার দিবেন। আপনি কি জানেন যে বাংলাদেশে প্রায় 2,28,80,000 কর্মজীবী নারী আছেন? এই কর্মজীবী নারীদের আপনি যদি 3 ঘন্টা বসিয়ে বেতন দেন, সরকারের কত টাকা খরচ হবে জানেন? সেটি হবে 3 লাখ কোটি টাকা। বাংলাদেশের বাজেট কত বলেন তো? 7 লাখ কোটি টাকার। ক্যান ইউ ইম্যাজিন যে এই 3 লাখ কোটি টাকা বসিয়ে 3 ঘন্টা কাজ না করে নারীদেরকে দেওয়া হবে? আপনার কি মনে হয় এটা রিয়ালিস্টিক? আপনার কি মনে হচ্ছে যে এটা শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্যই বলা হয়েছে? আসলে কি বলবো, এমন একটি দল, যে দল, যেমন একটা আমার পরশুদিনের একটি কমেন্ট, আজকে আপনি দেখবেন যে গত 2 দিন ধরে সারা জায়গায় ভাইরাল, বিকজ আমি একটি কথা বলেছিলাম যে জামাতের আমির কেন সবসময় নারীদেরকে মা এবং বোন বলেন। হ্যাঁ, দেখেন এটা নিয়ে অনেক মিসকোট করা হচ্ছে। আমি যেহেতু একাডেমিয়াতে আছি, একাডেমিক ডিসকাশন হতেই হবে। হ্যাঁ, আমি একাডেমির জায়গা থেকে বলতে চাই যে ধরেন নারীকে মা এবং বোন বলাটা সহজ চোখে এটা খুব রেসপেক্টের জায়গা থেকে মনে হয়, কিন্তু জেন্ডার পলিটিক্সে এই যে জেন্ডারিং করা হয়, এটা কিন্তু নারীর ক্ষমতাকে ডিসেক্সুয়ালাইজ করা। হ্যাঁ, ধরুন আপনি মা এবং নারী কোথায় বলতে পারেন? আপনি দেখবেন একটা ফটো কার্ড খুব ঘুরছে, অনেক শেয়ার হয়েছে যে জনাব তারেক রহমানও বলছেন মা এবং বোন। আপনি ধরেন 10% 20% কনভারসেশনে বলতে পারেন, অথবা আপনি হয়তো একটা ম্যাটারনিটি ক্লিনিকে গেছেন, ওখানে বলতে পারেন মায়েদের জন্য, অথবা ধরেন আপনি কোনো ধর্মীয় ওয়াজ হচ্ছে, সেখানে মা বোন বলতে পারেন। কিন্তু লাগাতারে আপনি যখন আপনার কথার 99% সময়ই নারীকে নারী হিসেবে উল্লেখ না করে আপনি যখন মা এবং বোন বলবেন, সেটাতে আমার সমস্যা আছে। কারণ মা এবং বোন বলাটা ধরেন এটা বাংলাদেশের মানুষ তো শব্দ নিয়ে খুব আলোচনা করে, কিন্তু ডিটেইলে চিন্তা করে না। একাডেমিক ডিসকাশনে যদি আপনি বলেন মা এবং বোন বলতে গেলে আপনার এক ধরনের ডমিনেশনকে আপনি দেখেন, কারণ আপনি জানেন যে মা এবং বোনকে ডমিনেট করে বা কন্ট্রোল করে, অথবা ভালো মতো দেখভাল করে রাখে বাসার স্বামী এবং হচ্ছে ভাইরা, তাই না? তাহলে এইটা আপনি জেন্ডার পলিটিক্সে এই ধরনের শব্দ আসলে আপনি ব্যবহার করতে পারেন না। আপনি একটা জিনিস ইমাজিন করেন তো, বাংলাদেশে তো বহু সময় ধরে 2জন নারী প্রধানমন্ত্রী ছিলেন। নারী প্রধানমন্ত্রীরা তাদের বক্তব্যে কখনো কি ভাই এবং আব্বু বলেছেন? বলেন তো নি, তাই না? তাহলে ভাই এবং আব্বু যখন এই দুটো শব্দ জেন্ডার পলিটিক্স আপনি সামনে আনতে পারেন না, নারীকে আপনি কেন তাহলে মা এবং বোন বলবেন? আমার কোনোই অসুবিধা নাই যদি আপনার কোনো কনভারসেশনে এটা হাসে। যখন আপনি নারীর শিক্ষার কথা বলবেন,
তখন আপনি বলছেন মা বোনদের শিক্ষা, আপনি যখন চাকরির কথা বলবেন আপনি বলবেন মা বোনদের শিক্ষা। সো সব জায়গাতে আপনি মা বোন বলে আপনি এই জেন্ডারকে যে একটা স্পেসিফিক একটা জায়গায় এনে ডমিনেশনের জায়গায় দেখেন, এটা যদি জনাব তারেক রহমানও করে সেটি আমি বলবো, কারণ এটি একটি একাডেমিক জায়গা থেকে আপনাকে ভাবতে হবে। তো আপনার যে প্রসঙ্গটি ছিল যে নারীর ইশতেহার জামাতে ইসলামী এটা দিয়েছে, দেখেন নারীকে নিয়ে জামাতে ইসলামীর তো ধরেন এই ধরনের আদর্শিক এক ধরনের দ্বন্দ্ব বা নারীকে নিয়ে ভীতি তাদের সবসময় আছে। এবং আপনি দেখবেন জামাতের যারা নারী উইংয়ে কাজ করেন তারা বলেছেন যে তারা এটি মেনেই ঈমান এনে এই দলটি করেন। এখন ধরেন আমার জামাতে ইসলামীতে বিশ্বাস নেই, আমি জানি না তাসনুবার আছে কিনা বা আপনার আছে কিনা, যদি না থাকে তাহলে এই নারীদের কি হবে? যে নারীরা এই আইডিওলজিতে বিশ্বাস না করে সেই নারীকে কি আপনি রিজেক্ট করে দিবেন? সেই নারীর আইডিয়াকে কি আপনি রিজেক্ট করে দিবেন? তা তো না। তারা একটি সূরার কথা খুব বলেন, তারা বলেন যে বলেছে পুরুষ হচ্ছে নারীর পরিচালক। এটি সূরা নিসার 34 নম্বর আয়াতে এটি হাজবেন্ড এবং ওয়াইফের বেলায় বলা হয়েছে। এটি সমগ্র পুরুষ সমাজকে নারীর উপর বলা হয় না। ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বা প্রেজেন্ট করা হচ্ছে। দেখেন ভুল, এখন আপনি এমন একটা সিচুয়েশন, আপনি যখন ধরেন আমি ঘোমটা ছাড়া যখন কোরআন শরীফের কথা বলছি দেখবেন যে এই মহিলা কি করে কোরআন শরীফের কথা বলে, মানে পুরো জিনিসটাকে ওনারা নিজেদের কুক্ষিগত করে নেয় যে আপনি আল্লাহর কথাও তাদের যে সেট করা নারীর স্কেল তার বাইরে যে বলতে পারবেন, আপনাকে তার মধ্যে বলতে হবে। আসবো নিশ্চয়ই আপনার কাছে রাজনীতিবিদ ডাক্তার তাজনুবা জাবিন, তিনি আছেন আমাদের সঙ্গে। যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম সেটিতে নিয়ে শুরু করতে চাই। আমরা গণঅভ্যুত্থানের সময় আসলে দেখেছি যে নারী নেতৃত্বের একটা অভূতপূর্ব অংশগ্রহণ আমরা দেখেছি এবং তারপরের প্রত্যাশার জায়গাটাও সেরকমই ছিল, অনেক উচ্চতায় ছিল এবং আমরা আপনাদেরকে এগিয়ে আসতে দেখেছি। এবং এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নারীদেরকে এখন নারীদের নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। অংশগ্রহণের জায়গাটুতে আমরা দেখেছি অনেকটা ফিকে হয়ে গেছে। আমরা 3 দশক নারী শাসন দেখেছি, এমনকি বিরোধী পক্ষেও নারী ছিল, কিন্তু এখন এসে দেখতেছি নেতৃত্বের জায়গা কথা যখন চিন্তা করা হচ্ছে তখন নারীদেরকে নানান ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে নারীদের নিয়ে। আপনি কেমন দেখছেন, মানে কেন নারীদেরকে নিয়ে রাজনীতিতে এই ধরনের আসলে আলোচনা তৈরি হলো? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আসলে চিত্র সম্পূর্ণ ভিন্ন না, চিত্র একই রকম। গত 54 বছরে বাংলাদেশের রাজনীতিতে নারীদের অবস্থান এখন যেরকম একই রকম ছিল। আমি কিছুদিন আগে একটা গোল টেবিল বৈঠকে একজন বক্তা বলছিলেন নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বিষয়ক কি সমস্যা চ্যালেঞ্জ এই শীর্ষক উনি একটা রিপোর্ট পড়ছিলেন। এটা ছিল 2001 সালের একটা পত্রিকা। তো উনি বললেন যে আমি যদি ডেটটা ঢেকে দেই, আড়াল করে দেই, বোঝা যাবে না যে এই রিপোর্টটা কি 2001 সালের না 2026 সালের। সো আসলে কোনো একটা পরিবর্তন হয়নি, কিন্তু জুলাই গণ অভ্যুত্থান এই বিষয়টাকে অনেকখানি সামনে এনে দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিষয়কে যেরকম স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশ যেরকম 5, 10, 15 বছর এগিয়ে গেছে, এই বিষয়টাও এগিয়ে গেছে। এখন আপনি দেখবেন আমাদের এইবার যে এই আলোচনাটা, এটার যে চর্চা হচ্ছে যে ব্যাপক হারে, এটা কিন্তু খুবই পজিটিভ একটা সাইন। এবং আমরা এতক্ষণ জামাতের কথা বলছিলাম, জি, এটাকে আমি আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি এই ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করাতে চাই, প্রত্যেকটা রাজনৈতিক দলকে। কারণ এই নারীদেরকে যে তারা বৈষম্যের আসলে একদম প্রকাশ্যে যে তারা একটা নারীদেরকে যে সাইট করলো বা এখান থেকে কমিয়ে দিল, যে 50টার মধ্যে প্রায় মানে গত 5 দশকে সবচেয়ে কম সংখ্যক নারী এবার মনোনয়ন পেয়েছে। সো এটা আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যর্থতা, এবং তারা ওয়াদা ভঙ্গ করেছে জুলাই সনদের, এটা প্রত্যেকে অঙ্গীকার ভঙ্গ করেছে। এখানে আসলে আমরা ইসলামপন্থী দলগুলোকে খুব বেশি কাঠগড়ায় দাঁড় করিয়ে যারা এটার পক্ষে সবচেয়ে বেশি কথা বলেছে, যারা এটার বেশি সবচেয়ে প্রচার করেছে, তারাও এটা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এবং যারা জামাতকে, ইসলামপন্থী দলকে এই ইস্যুতে অ্যাটাক করছে, তারা নিজেরাও এটা ভঙ্গ করেছে। তাদের নিজেদের দায়িত্ব কিন্তু আরো বেশি ছিল। হ্যাঁ, সো আমি বলবো যে এখন পরিস্থিতি ভিন্ন না, মানে সংসদে রাজনৈতিক দলগুলোতে নারীদের অবস্থান আসলে একই রকম আছে। আর যেমন যে নাহিদ ম্যাম বলছিলেন, জেন্ডার পলিটিক্সটা কি আসলে সব সময় ছিল এবং এখনো সেটা এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড, এটা শুধু আমাদের দেশে না। এটা এই আপনি যদি এই ক্রাইসিসটা দেখেন যে অনেক দেশে এটা আছে, এবং আমাদের এখানে কেন এটা বেশি? আমাদের এখানে শিক্ষার ব্যাপারটা,
কারণ আপনি যখন ভিতরে চিন্তা করবেন, আপনি সবসময় বলেন যে আমরা কি বলি যে অর্ধেক জনগোষ্ঠী নারী, অথচ আপনি তাদেরকে গুনছেন না। কিন্তু আপনি যখন তাদেরকে নারী না বলে আপনি যখন 51% জনগোষ্ঠীকে আপনি যদি ভুলে যান তারা নারী, আপনি যদি দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আপনি যদি ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড না করেন, পলিটিক্যালি এম্পাওয়ার্ড না করেন, কালচারালি এম্পাওয়ার্ড না করেন, আপনি মানে একদম ক্লিয়ারলি দেশকে পিছন দিকে নিয়ে যাবেন। কারণ আপনার পুরো পপুলেশনকে আপনি যদি সামনে না আগান, গ্রোথ না করান, তাহলে তো এটা আপনি অর্থনীতির ক্ষতি করছেন। আমাদের যে বাংলাদেশের অর্থনীতি যে গার্মেন্টস শিল্পের উপর কতখানি নির্ভরশীল, এবং তার কারা শ্রমিক, সব নারীরা ওখানে শ্রমিক। তাহলে আপনি ইশতেহারে খুব সুন্দর করে লিখবেন আমি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব, কিন্তু আপনার কাজে সে কোনো সিমটম থাকবে না। সেটা কিন্তু মানে যতই সুন্দর করে ইশতেহার দেখ, আপনার বেসিক আপনার যখন কোনো স্পষ্ট বার্তা দিবে না, তখন ততদিন পর্যন্ত এটা স্পষ্ট মানে এটা আস্থাযোগ্য হবে না। সো আমি বলবো যে এখন যেটা ভিন্ন সেটা হচ্ছে যে গত 54 বছরে 2 জন নারী প্রধানমন্ত্রী থাকার পরেও কিন্তু নারীদেরকে অর্নামেন্টাল করে রাখতে পেরেছে। কেন রাখতে পেরেছে? কারণ কেউ তাদেরকে নীতি নির্ধারক থেকে শুরু করে নির্বাচন কমিশনাররাও কখনো কোনো দলকে জবাবদিহি করে নাই যে আপনাদের দলে কেন 33% নারী নাই, সো মনোনয়ন বাতিল করা হবে। কেন করে নাই? কারণ প্রত্যেক জায়গায় নিজেদের লোক ছিল। নিজের মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সব প্রতিষ্ঠানে যারা জবাবদিহি করবে তারা আওয়ামী লীগের লোকজন ছিল, যখন বিএনপি ছিল তখন বিএনপির লোকজন ছিল। এবং এই যে 2/3 মেজরিটিটাকে আরও এনরিচ করার জন্য ওই সংরক্ষিত নারী আসনগুলো ব্যবহার করা হতো বিভিন্ন জনের আত্মীয় স্বজন নারী দিয়ে, যার কারণে হয়েছে সত্যিকার অর্থে যে নারীর ক্ষমতায়ন বা নারীর যে অর্থপূর্ণ অংশগ্রহণ সেটা মানে কোনো কাজই হয় না। কিন্তু এখন কেন ভিন্ন? কারণ এখন আমরা এসে গেছে, আমরা বলতে আমি আমার নিজেকে বলছি না, এই যে আপনার জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে এই কথাটা যে জোয়ার এসেছে, এটার সামনে যেই দায়িত্বে আসুক তাদের জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জিং ফেস করতে হবে, অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ এটাকে ফেস না করে আপনি আর ইভেন এটা জামাতও যদি সরকার গঠন করে তাদের স্ট্র্যাটেজিতে পরিবর্তন জামাত বলছে যে তারা আসলে সব থেকে বেশি সংখ্যক কর্মী নারী কর্মী তাদের আছে 42%। তারা বলছে যে এখন যে ইশতেহারের কথা বলছিলাম সেখানেও তারা বলেছে যে নারীদের তারা আসলে ক্ষমতায়ন করবে। তাদের নারী সংখ্যা হচ্ছে দলে 1.5 কোটি, আমি জাস্ট দেখলাম, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে নারী 10 কোটি। তাকে 1.5 কোটির জন্য ইশতেহার করে হবে না, তাকে 10 কোটির জন্য ইশতেহার থাকতে, ওখানে আমার জন্য আপনার জন্য কথা লেখা থাকতে হবে। কারণ তারা আমাদের প্রতিনিধি হবে, তারা ওই 1.5 কোটি মানুষের প্রতিনিধি হবে না। সো সে যখন দলের বক্স থেকে বের হবে তখন কিন্তু তাকে সবার জন্য চিন্তা করে কাজ করতে হবে এবং দেশ চালাতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য এই সময়। সো এই ইশতেহার বা মুখের কথায় বা পেপারের কথায় এখন আমার কাছে মনে হয় না যে মানুষদেরকে কেনা যাবে, কনভিন্স করা যাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাহরিন আই খান। আপনার কাছে আসি, নারী নেতৃত্ব নিয়েই মূলত আজকে বেশি কথা বলবো আমরা। এক্স হ্যান্ডেলে জামাতের আমিরের একটি পোস্টকে নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়, সেটিকে পরবর্তীতে তিনি বলেন যে তার আইডি হ্যাক হয়েছে, এবং সেখান থেকে যে বিষয়টি বের হয়ে এসেছে আল জাজিরাতে তার যে ইন্টারভিউ ছিল সেখানেও খুব বেশি তফাৎ আমরা আসলে দেখতে পাইনি। এমনকি 5 আগস্টের পর যখন ইসলামিক বিভিন্ন দলের আমরা সমাবেশ দেখেছি, একটি বিশেষ সমাবেশ যেখানে নারী সংস্কার কমিশনের যারা ছিল তাদেরকে একটি নির্দিষ্ট এটাকে আমি আসলে উচ্চারণ করতে চাচ্ছি না, খুব বিচ্ছিরিভাবে আসলে গালিগালাজ করা হয়েছে। নারী রাজনীতিতে নারীকে কেন এরকম একটা দুর্বল অস্ত্র নাকি এটিকে শক্তিশালী অস্ত্র, এটিকে আসলে কি বলবেন, এই অস্ত্রটা আসলে বানানো হচ্ছে? এবং আমাদের নারীদের বিগত সময়ে যেমনটি তাজনুমা জামিন বলছিলেন যে অর্নামেন্টাল অবস্থায় ছিল, আমরা কি সেই অর্নামেন্টাল অবস্থানটাও কি হারাতে যাচ্ছি কিনা? আসলে দেখেন, এই কথাগুলো আপনি যে এক্স হ্যান্ডেলের কথা বললেন বা কিছু, আপনি ওনার ওই স্টেটমেন্ট এবং ওনার যে ইন্টারভিউটা উনি দিয়েছেন, এই দুইটার মধ্যে খালি একটা শব্দের পার্থক্য, এছাড়া কিন্তু আর কোনো পার্থক্য আমি দেখি নাই। প্রত্যেকটা সেন্টেন্স এক, মানে কনসেপ্ট এক, ধারণা এক, শুধু একটা শব্দ। এখন আমি এই কথাটা সব জায়গাতে এখন বলছি, আপনি আমাকে বলেন কেন মানুষ, বাংলাদেশের মেয়েরা বা বাংলাদেশের মানুষরা বিশ্বাস করলেন যে জামাতে ইসলামের আমির এই পোস্টটা দিতে পারে? এটা তো বিশ্বাস করেছে, করেই তো আন্দোলন হয়েছে। ধরেন এটা যদি এখন আপনি বলেন, আপনার একটা পারসেপশন আছে সোসাইটিতে, সবাই বলবে যে আপনি এটা বলতে পারেন কি পারেন না নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে। কেন মানুষ মিনিটের মধ্যে বিশ্বাস করলেন যে জামাতের আমির এই কথাটা বলতে পারেন? বিশ্বাস করেছেন এই কারণে, কারণ আপনি যদি জামাতে ইসলামের মানে গত 1.5 বছরের
শুধু অবস্থানগুলো দেখেন, নারীর প্রতি যেটা আপনি বললেন যে সোহরাওয়ার্দী উদ্যানে যে শব্দ দিয়ে নারীকে বলা হচ্ছে, তারা কি কেউ এটাতে কোনো প্রতিবাদ করেছে? ইভেন জামাতে যে নারী উইং আছে তারা কি প্রতিবাদ করেছেন? আপনি কখনো ধরেন এই যে নারীদেরকে হেনস্থাকারীকে গলার মধ্যে মালা দিয়ে কোরআন শরীফ দেয়া হয়, একটা ইসলামিক দল হিসেবে কোরআন শরীফের মতো একটি পবিত্র জিনিস যখন একটি নারী হেনস্থাকারীর বুকে দেওয়া হয়, এই দলটিরই তো সবার আগে করা উচিত ছিল, প্রতিবাদ করা উচিত ছিল, তাই না? চিটংয়ে আপনি দেখেছেন যে নারী কর্মীকে শিবিরের লোকজন লাথি মেরেছে, তাই না? এটা তো তাদের লোকজনই করেছে। তাহলে আপনি হিস্টোরিক্যালি যদি দেখেন, জামাতের এক ধরনের নারীর প্রতি সহিংসতা, নারী বিদ্বেষ বা মা বোন জেন্ডারিং করা, এটা তাদের একটা অভ্যাস। এজন্য মানুষ এটাকেই করেন। এখন আমি তাসনুভার সাথে অনেক ক্ষেত্রেই একমত যে উনি বলেছেন যে উনারা সবসময় দাবি করেন 43% নারী হচ্ছে উনাদের সমগ্র কর্মীর মধ্যে, যেটা সংখ্যা উনি বললেন প্রায় 1-1.5 কোটি হবে। এই 43% কে আমি, এই 43% কে আপনি, বা এই 43% কে উনি, তাহলে আমাদেরকে উনারা কি করে রিজেক্ট করবেন? আর যে 7-8 কোটি নারী আছেন তাদেরকে আপনি কিভাবে রিজেক্ট করবেন? এখন তাদের কি কোনো মূল্য নাই? তাদের কথার মূল্য, তারা যদি ধরেন ওই 1.5 কোটি নারী যদি মনে করেন যে কোনো পুরুষ মানে নারী আমির হতে পারবে না, সেটা তাদের সমস্যা। কিন্তু এটা যদি আমার মতো একজনও এটাকে গ্রহণ না করে, সেটাকেও মতামত মানে মূল্য দিতে হবে। দেখেন, নারীর ক্ষমতায়ন নিয়ে আসলে অনেক প্রশ্ন আছে। ক্ষমতায়নের সাথে একটা সমস্যা সবসময় যে, ধরেন বাংলাদেশে বেগম খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিলেন, দুইজন নারী নেত্রী ছিলেন, কিন্তু সেইভাবে করে আসলে নারীর ক্ষমতায়ন হয়নি। এটা অস্বীকার করার কিছু নাই। কি কারণে হয়নি? দেখেন, এমন একটা সোসাইটিতে আমরা বাস করি যে সোসাইটিতে শব্দ দিয়ে নারীকে হিউমিলিয়েট করা হয়। আমি এই কথাটা সবাইকে বলেছি, জনাব তারেক রহমানকেও বলেছি, মহিলা মহিলা শব্দটা আমরা কত মানে গ্লোরিফাই করে ব্যবহার করি, কিন্তু এটার মানে কি? মহলের ভিতর যিনি অন্তরীণ থাকবে, অসূর্য স্পর্শা, আপনাকে সূর্য দেখতে দিবে না, যেটা জামাতের কনসেপ্ট। ঘরের ভিতর থাকলে আপনি কি করবেন? সম্মানিত হবেন, তাকে আমরা মহিলা বলি। দেখেন, এই প্রতিবাদগুলোর পরেই কিন্তু এইবারের সরকার কিন্তু একটা কাজ অন্তত করেছে, যে মহিলা বিষয়ক অধিদপ্তরের নামটা নারী বিষয়ক অধিদপ্তর করেছে। তার মানে এই পরিবর্তনগুলো দরকার। তবে দেখেন, নারী নেতৃত্বের কথা আমি যেটা বলতে চাই, নারীর ক্ষমতায়ন হয়নি ঠিকই, কিন্তু বিএনপির হাত ধরে ধরেন নারী শিক্ষা নিয়ে অনেক কিছু হয়েছে। অথবা আমি এটা বিশ্বাস করি, যে দুটি দল, পতিত শেখ হাসিনার দলের কথাও যদি বলেন, নারী নেতৃত্ব একটা অভ্যস্ততার ব্যাপার। আপনার নারীর কমান্ডকে মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। সেই মানসিকতা কিন্তু এই দুইটা দল ছাড়া কিন্তু আর কারো নাই। নারী নেতৃত্বকে কিন্তু আপনারা মানে এটা এমন একটা নেতৃত্ব না যে যেটাকে আপনি খুব সহজে হজম করতে পারবেন এই পুরুষতান্ত্রিক সমাজে, তাই না? তার মানে ওটা দেখার জন্য আপনার একটা চোখ থাকতে হবে, যে চোখটা আমি মনে করি যে এখন যে দলগুলো রাজনীতিতে আছেন, ইলেকশন করছেন, জামাতে ইসলামী আর বিএনপিও যদি আপনি ধরেন, তাহলে বিএনপির এই অভ্যাসটা আছে নারী নেতৃত্ব দেওয়ার। আর আরেকটা খুব কঠিন কথা বলি, সেটা হচ্ছে কি জানেন, ক্ষমতাবান নারী মানুষ যখন শাসক হয় তখন তার কোনো জেন্ডার থাকে না। শাসকের চরিত্রটাই কিন্তু জেন্ডার ছাড়া। তো শাসক যখন যাবে, তখন যে ওই শাসকের চেয়ারে বসে, আপনি কিন্তু তাকে নারী বা পুরুষ হিসেবে ওইভাবে করে খুব মূল্যায়ন করতে পারবেন না। এটা পুরো একটা সোসাইটির একটা রিফ্লেকশন হয়। সেই সোসাইটি যদি পুরুষতান্ত্রিক হয় তাহলে তার রিফ্লেকশন হয়, সেই সোসাইটি যদি মাতৃতান্ত্রিক হয় তাহলে তার রিফ্লেকশন হয়। দুজন দর্শক আছেন আপনাদের সাথে, তারাও কথা বলতে চান, প্রশ্ন করতে চান। আমি একটু দর্শকদের স্বাগত জানাতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি শহীদুল ইসলাম বলছি। জি, আপনার প্রশ্ন। শহীদুল ইসলাম। জি জি, বরগুনা থেকে। হ্যাঁ, আপনার প্রশ্ন করবেন, আপনাকে শুনতে পাচ্ছি। জামাতকে কেন নারীরা ভোট দিবে? কারণ জামাত তো নারীদের আসন রাখে নাই। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, কেন ভোট দেবে? অসংখ্য ধন্যবাদ। জি, আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নটা নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করবেন, স্বাগত আপনাকে। স্বাগত আপনাদেরকেও। প্রশ্নটা হচ্ছে আমার দুজন অতিথির কাছে, 10 দলীয় জোট ভোট পাহারার কথা বলছে, ঠিক আছে, আবার বিএনপি ঐক্যজোট ভোট পাহারা কথা বলছে, তাহলে ভোটটা চুরি করবে কি? এটাই হচ্ছে প্রশ্ন আমার দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। আরো একজন আছে, তার প্রশ্নটি নিয়ে অংশ শুরু করতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, ঢাকা মোহাম্মদপুর থেকে। আমার প্রশ্ন বিএনপি পন্থী যে শিক্ষক ম্যাডাম নাহারিন খান ম্যাডামের কাছে প্রশ্ন, যে আজকের একটা জরিপে দেখা গেল যে আওয়ামী লীগের 8% ভোটাররা বিএনপি কে ভোট দিবে। তো গত 18 মাসে বিএনপি কি এমন করলো যে যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি কে ভোট দিবে, আর বিএনপি নির্বাচনে জয়লাভ করার পরে আওয়ামী লীগের প্রতি তাদের নীতিটা কি হবে? আর এনসিপি যিনি নেত্রী আছেন তার কাছে আমার একটা প্রশ্ন, যে আজকেও কিশোরগঞ্জে একজন বিচারাধীন আসামি আটক থাকছিল, ওনার পিতা মারা গেছে, সেই লাশটা কিন্তু সে পেরালো মুক্তি পায় নাই, তার বাবার লাশ ওই কিশোরগঞ্জ জেলখানায় গেছে। এই যে একটা সংস্কৃতি আমরা মানে দেখলাম, আসলে শেষ কোথায়? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। ডাক্তার তাজুমা জাবিন, আপনার কাছেই আসি, এটা দিয়ে একটু শুরু করি। একদম শেষ দর্শক আলমগীর মোহাম্মদপুর থেকে তিনি যেটা বলছেন যে আওয়ামী লীগের 48% ভোটার, সেটি এখন একটা জরিপে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে আসলে বিএনপির দিকে আসছে। তাহলে সেটির আচরণ এটি সম্ভবত ম্যামের কাছে করেছে। আচ্ছা, আপনার কাছ থেকে নিব। শেষের অংশটুকু আপনার জন্য ছিল। যদিও আমি এখানে এনসিপি কে প্রতিনিধিত্ব করছি না, তারপরও মানে যেহেতু সরকার রিলেটেড প্রশ্ন, এজন্য সেটা এনসিপির কাছে যাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে তারা এখনো এনসিপিকেই সরকার মনে করে সাধারণ মানুষ। ইন্টারেস্টিং। কিন্তু আমি ঘটনাটা আসলে পুরোটা জানি না, কাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি এবং যে সংস্কৃতির কথা উনি বলছেন এটা অবশ্যই উদ্বেগজনক। এবং আমার কাছে মনে হয় এটা শুধু একটা দুইটা ঘটনা যখন আলোচনায় আসে আমরা তখনই এই বিষয়গুলো নিয়ে খুব হুমড়ি খেয়ে পড়ি, এবং ওইটা যার বিরুদ্ধে যায় সেই পক্ষটাই ওইটাকে একটা রাজনৈতিক ইস্যু হিসেবে আমরা ব্যবহার করি, বা সরকারের বিরুদ্ধে হলে বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে হলে। কিন্তু আমার কাছে যেটা প্রশ্ন, মানে যেটা মূল কনসার্নের জায়গা, আপনার যখন এই অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু মব ভায়োলেন্সে প্রায় 269 জন মানুষ নিহত হয়েছেন। সো পুরো আইন শৃঙ্খলার ব্যবস্থা যা গত আমরা 1.5 বছরে দেখেছি, এই জন্য আমি অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ ব্যর্থ বলবো। এটা আমার নিজস্ব অবজারভেশন, এবং আমি চাইবো যে অন্তত এটার ইফেক্ট যাতে কোনোভাবেই নির্বাচনে না পড়ে। আপনার কাছে আমার দর্শকের আরো প্রশ্ন আছে, সেগুলো নিশ্চয়ই আসবো। আমি আমার প্রশ্নটা একটু করতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচনে আসলে নারী ভোটারদের ভোট কতটা গুরুত্বপূর্ণ, এবং এবার নির্বাচনে আপনার কাছে কি মনে হয় যে নারীরা কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবে ভোট দেওয়ার ক্ষেত্রে? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। নারী ভোটারদের ভোটও খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা তরুণ ভোটার আছে প্রায় 1/3 হচ্ছে এবার তরুণ ভোটার, 4.5 কোটির মতো, এই ভোটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং নারী ভোটারদের এখানে আসলে আপনি আরবান এবং রুরাল এরিয়াতে, আমি কয়েকটা প্রোগ্রাম দেখছিলাম যেখানে সাধারণ নারীরা তাদের মতামত জানাচ্ছিলেন। তো সবগুলোকে সামারাইজ করে, বা আমি নিজেও যখন মানুষের সাথে কথা বলি বিভিন্ন জনের সাথে, এখানে আসলে যারা আরবান সাইডে আছে তারা কিন্তু পলিটিক্যালি অনেক কনসার্ন, এবং গণ অভ্যুত্থানের পরে তো আরও বেশি কনসার্ন। সো আসলে আপনার এই পাতায় 31 দফা বা 47 দফা 27 দফার থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রার্থী কেমন, কোন আসনের প্রার্থী কেমন, সে আগে কি করেছে, সে এখন কি করছে, এবং তার আগে অতীতে প্রতিশ্রুতি ভঙ্গের মাত্রাটা কীরকম। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে দলের থেকেও ওই প্রার্থী কিন্তু জামাতের যারা প্রার্থী তাদের তো অতীত আসলে সেভাবে দেখার সুযোগ নেই সেক্ষেত্রে। কিন্তু তারপরও তাদের জামাতকে আপনি সরাসরি ক্ষমতার কাছাকাছি না দেখলেও তারা ক্ষমতার আশেপাশেই কিন্তু ছিল। সো আমি যখন বলি যে পলিটিক্যালি অ্যাওয়ার্ড, বা আর বাংলাদেশের, আমি এই কথাটা সবসময় বলি, বাংলাদেশের রাজনীতির বা বাংলাদেশের জন্ম 54 বছর, খুব অল্প সময়েই কিন্তু আপনি পুরো জিনিসটাকে একটা বড় ম্যাপে আপনি দেখতে পারেন। সো এখনকার মানুষজন, এখনকার জেনারেশন খুবই তথ্য প্রযুক্তি নির্ভর, আধুনিক, সচেতন। সো এটা খুব অজানা না। আরেকটা যেটা হচ্ছে রুরাল সাইডে যেটা হয় যে নারীদেরকে মোটিভেট করে ফ্যামিলি মেম্বাররা, তারা নিজেরাই বলে যে বাবা কাকে বলে, বা স্বামী কাকে বলে, ভাই কাকে বলে। সো এটা একটা ইফেক্ট, এখনো ওই চেঞ্জটা আমার কাছে মনে হয় না সোসাইটিতে আছে। কিন্তু যারা তরুণ, তাদের, সেটা নারী হোক বা পুরুষ হোক, তাদের ভোট কিন্তু অনেকটা। আমি নারিনাই খান, আপনার কাছে আসে, অনেকগুলো প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে শহীদুল ইসলাম বরগুনা থেকে, তিনি প্রশ্ন করেছেন যে জামাতকে কেন নারীরা ভোট দেবে? জামাতকে এইটা কিন্তু দেখেন, বরগুনা থেকে একজন ফোন করে এই প্রশ্নটা করেছেন, জামাতকে কেন নারীরা ভোট দিবে, এই প্রশ্নটা আমারও। ওই 43% জামাতের নারী ব্যতীত আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা খেটে খাওয়া নারী যারা কামলা, জামাতের ভাষায় যারা কামলা,
তাদের এবং তাদের পরিবারের যে কামলাদের, আপনি দেখেন গার্মেন্টসের যে কামলাটি কাজ করেন, সেই কামলা কিন্তু অনেক ক্ষেত্রে সেই একমাত্র প্রধান মানে সংসারের উপার্জনকারী। তাহলে সেই কামলাটি কেন জামাতকে ভোট দিবে জামাতের এই ইশতেহারের পরে অথবা জামাতের এই ল্যাঙ্গুয়েজের পরে? সেই প্রশ্নটা ওই ভাইয়ের মতো আমারও, যে জামাতকে কেন মানুষ ভোট দিবে। আরো দুটি প্রশ্ন আছে। আমাদের পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে তিনি প্রশ্ন করেছেন যে 10 দলীয় জোট তারাও বলছে যে তারা আসলে নির্বাচনে ভোট পাহারা দিবে এবং বিএনপি তারাও বলতেছে আসলে নির্বাচনে ভোট পাহারা দিবে, তাহলে চুরি করবে কারা? তার মানে আমার ভাই বুঝে গেছেন যে চুরি হতে পারে, তাই না? মানে আমাদের মতো সাধারণ মানুষের মতোই ভাইও ভাবছেন যে চুরি আসলে হতে পারে। এখন দেখেন দুই দলই বলছেন যে তারা পাহারা দিবে। তারা পাহারা দিতে যে তাদের দুইজনের মধ্যে যাতে কিছু না হয় সেটাই আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু তারা সবাই খুব কমিটেড এইবারই ইলেকশনে যে তারা পাহারা দিবেন। একটা দল জামাতে ইসলামীর একজন নেত্রী বলেছেন ওনারা 72 ঘন্টা আগে থেকে হচ্ছে ওই কেন্দ্রে থাকবেন। তো এটাও আসলে সরকারকে একটু করতে হবে, দৃষ্টি দিতে হবে। আর আমার মনে হয় যে এই যে আমরা একটু হয়তো ফান করে বলছি, কিন্তু সিরিয়াস নোটে বলতে চাই যে সরকারের একটা বিশাল ভূমিকা আছে এখানে, যে ভোট কেন্দ্রগুলো কেমন হবে। দেখেন দুই দলেরই কিন্তু এক ধরনের প্রস্তুতি থাকবে, তাই না? দুই দলেরই প্রস্তুতি থাকবে, গন্ডগোলও হতে পারে। কিন্তু আপনার রিসেন্টলি যেটা তাসনুভা বলছিলেন যে সরকার অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলাতে ব্যর্থ হয়েছে, আপনি দেখেছেন সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টার যেভাবে পুড়িয়ে ফেলা হয়েছে, সরকারের ভূমিকা কিন্তু খুবই ন্যাক্কারজনক ছিল। সো আমরা আশা করব যে পাহারা দেওয়ার দায়িত্বটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সরকারের উপর পড়ে, এবং সরকার যা মানে কতটুকু ওখানে নিরাপত্তা দিতে পারবে বা নারীরা যাতে নির্বিঘ্নে যেতে পারে এই ব্যবস্থা, এটা সরকারকেই করতে হবে। ধন্যবাদ। আরো একটি প্রশ্ন আপনার কাছে করতেই চাই, সেটি হচ্ছে যে আমাদের তৃতীয় দর্শক জেনেছিলেন আলমগীর মোহাম্মদপুর থেকে, তিনি প্রশ্ন করেছেন যে একটি সমীক্ষা বলছে যে আওয়ামী লীগ 48% ভোট আসলে বিএনপির দিকে যাবে, সেক্ষেত্রে নির্বাচিত হলে বিএনপি এসে আওয়ামী লীগের যারা আছেন তাদের সাথে তাদের আচরণটা কি হবে? আমি আসলে এটার উত্তরটা দুই ভাবে দিব, একটা একাডেমিক জায়গা থেকে দিব আর একটা জেনারেল পারসেপশন থেকে দিব। একাডেমিক জায়গা থেকে ভাইকে আমি উত্তরটা দিতে চাই যে কোনো জরিপেই আসলে ঠিক ওইভাবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কারণ জরিপে অনেক কিছু নির্ভর করে। ধরুন আজকে একটা জরিপে আপনি দেখছেন বিএনপি জিতে যাচ্ছে, কালকে দেখেছেন একটা জরিপে খুব কাছাকাছি হচ্ছে জামাত এবং বিএনপি ছিল, পরেই আবার অনেক ফল করেছে। আসলে জরিপের বিষয়টা হচ্ছে আপনাকে দেখতে হবে জরিপটা করেছে কে, কোন অর্গানাইজেশন করেছে, জরিপের ফান্ডিং কোথায় থেকে এসছে, এই কথাগুলো সবসময় বলি। এত কিছু দেখার আসলে সুযোগ নেই, যত জরিপ আমরা পাচ্ছি সাধারণ মানুষের তো এটা দেখার সুযোগ নাই। কিন্তু জরিপ সবসময় ধরেন কোনো ইন্টেনশন থেকে যদি আপনি করতে চান এটা পসিবল। যেমন ধরেন আপনি মসজিদের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলে উত্তর একরকম আসবে, আপনি যদি সিনেমা হলের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করেন উত্তর আরেক রকম আসবে। তার মানে সেটা র্যান্ডমলি সিলেক্ট হয়েছে কিনা, কারা উত্তর দিয়েছে, বয়স কত, এগুলো বুঝতে হবে। তবে এর সাথে সাথে আপনার কি এখন মনে হয় যে বাংলাদেশে এত শক্ত সামর্থ্য আওয়ামী লীগ আর এখনো আছে যে এইসব জরিপে সরাসরি বলবে যে আমি আওয়ামী লীগ করি? সেটা আমার মনে হয় না। সো জরিপ প্রসঙ্গে একাডেমিক জায়গা থেকে যে নর্মাল উত্তরটা যেটা দিতে চাই সেটা হচ্ছে যে আমার মনে হয় অনেক ক্ষেত্রেই এনসিপি তো আওয়ামী লীগের একদম সরাসরি মানে কি বলবো চক্ষুশুনি। হ্যাঁ, এনসিপি যখনই জামাতের সাথে যুক্ত হয়েছে তখনই আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে জামাতের ভোট হয়তো আওয়ামী লীগ থেকে ঘুরে গেছে, এটা আমার পারসেপশন। এবং আপনি দেখবেন যে জামাতে ইসলামী কিন্তু আওয়ামী লীগের ভোট ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন, তারা কিন্তু অনেক জায়গাতে তাদের অনেক শেল্টার দিয়ে অনেকভাবেই চেষ্টা করেছেন। আর আরেকটা কথা যেটা উনি বলেছেন যে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগের কি হবে, আমার মনে হয় বিএনপির মহাসচিব এটি একটু উত্তর দিয়েছিলেন, বলেছিলেন যে আওয়ামী লীগের ক্ষেত্রে ডিসিশনটা জনগণ যেটি চাইবেন তারা সেই ডিসিশন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার তাজমা জাবিন। আমরা নারী নিয়ে কথা বলছিলাম, রাজনীতিতে নারীদের অবস্থান, ভূমিকা এবং কি হতে যাচ্ছে সেটা নিয়ে কথা বলছিলাম। একটু ধর্ম নিয়ে কথা বলতে হয়, কেননা আমরা দেখতে পাই যে নির্বাচন চলে এলেই একটা ধর্মীয় আবেশ ছড়িয়ে পড়ে চারদিকে, পোশাকে পরিবর্তন আমরা দেখতে পাই, ছেলেদের মেয়েদের যারা প্রার্থী থাকেন বিশেষ করে তাদের পোশাকে পরিবর্তন দেখতে পাই। ধর্ম এবং রাজনীতি এই আবহটা আসলে কেন তৈরি হয় এবং এটার সাথে আসলে বিশেষ কি সম্পর্ক আছে? আমরা তো গণতান্ত্রিক বাংলাদেশ বলি, সেখানে ধর্মীয় প্রভাবটা এত বেশি কেন? এটা আমাদের কালচারাল আসলে অনেক দীর্ঘদিন ধরে এটা সমাজে এইভাবেই চলে আসছে। আমি আসলে তাদের প্রার্থীদের অ্যাপিয়ারেন্সটা হয়তো আমরা সমালোচনার জন্য বলতে পারি, কিন্তু আমি যেটাতে বেশি প্রতারণামূলক মনে করি, আপনি যখন কাউকে বলবেন যে আপনি যে ধর্মে বিশ্বাস করেন, ধরেন আমি একজন মুসলিম, সো আমার দিন শেষে কিন্তু আমার শেষ ভরসাকে আল্লাহ তাআলা, হ্যাঁ অবশ্যই, সো যে যার ধর্মের সে কিন্তু তার সৃষ্টিকর্তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। তো আপনি যখন সবচেয়ে সেই সেন্সিটিভ জায়গাটাতে বলবেন যে আপনি যদি এই মার্কায় ভোট না দেন
তাহলে আপনি জাহান্নামে যাবেন বা আল্লাহ আপনার উপর নাখোশ হবে বা আপনি হাসরের ময়দানে কবরে আপনাকে মুনকির নাকির জিজ্ঞেস করলে এই কি উত্তর দেবেন? জিনিসগুলো কিন্তু আমার কাছে খুবই প্রতারণামূলক মনে হয়। এটা একটা। আরেকটা হচ্ছে, আপনি যখন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করার জন্য লড়ছেন, তাহলে ওই 10% যে ইসলাম ধর্মে বিশ্বাস করে না বা যে আপনার ধর্মে বিশ্বাস করে না, অন্য ধর্মে বিশ্বাস করে, তাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে একজন মানুষকেও আপনি বাদ দিতে পারবেন না যখন আপনি পুরো বাংলাদেশে জনপ্রতিনিধিত্ব করার জন্য আপনি একজনকেও দিতে পারবেন না, তাই না? যে আপনার সাথে দ্বিমত পোষণ করে, তার আপনি যখন তার ইশতেহারে আছে, প্রত্যেকটা দলের ইশতেহারে আছে, আমি কিন্তু এটা শুধু জামাতের কথা বলছি না, যে ন্যায়, বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠা করা, রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তাহলে আপনি এটা কাগজে কলমে বলছেন, কিন্তু আপনি মুখেই প্রথমেই আপনি ওদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। এটা একটা। দুইটা, থার্ড হচ্ছে যে দলগুলো, যে সেকুলার দলগুলো, আমরা কি করি কি, যে এই নারী ইস্যুতে বা এই ধর্ম ইস্যুতে আমরা ইসলামপন্থী দলগুলোকে সবচেয়ে বেশি অ্যাটাক করি, এবং এটাকেই তারা সেকুলার দলগুলো তাদের রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এটাকে না করে আপনি কতটুকু স্ট্রং, আপনি যদি সরকার গঠন করেন, আপনি নারীদের জন্য কি করবেন, আপনি ধর্মের উপরে গিয়ে, যে আপনার ধর্মে বিশ্বাসী না বা সব ধর্মে, সব লিঙ্গের ঊর্ধ্বে গিয়ে আপনি কিভাবে রাজনীতি করবেন, সেটার রোডম্যাপ দেওয়া এবং সেটাকে এতটা স্ট্রং করা যাতে অপোজিটটা অপ্রাসঙ্গিক হয়ে যায়। কারণ আপনি এই তর্ক করে কিন্তু আপনি সেটাকে মোকাবেলা করতে পারবেন না, এবং সামনে আগে শুনেছিলাম এবং সামনে এটা আরো কঠিন হবে। আপনি আমার এটা সোজা কথা, এটা আমার পার্সোনাল অবজারভেশন, আপনি জামাতকে ধর্ম দিয়ে, ৭১ দিয়ে, নারী দিয়ে সমালোচনা করে আপনি জামাতকে মোকাবেলা করে সেই আবার আওয়ামী লীগের মতো জামাতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন। জামাতকে আপনার মোকাবেলা করতে হলে আপনাকে এই ইস্যুগুলাতে এতটা স্ট্রং হতে হবে, আপনি বলতে আমি সেকুলার পন্থীকে বলছি বা অপোজিট যারা আছে তাদেরকে বলছি, তাদেরকে এতটা স্ট্রং হতে হবে যে মানুষ বাধ্য হয় যে আপনাকে বেছে নিতে। অসংখ্য ধন্যবাদ। নারী নেতৃত্বের নিকট ভবিষ্যৎ, একেবারে নিকট ভবিষ্যৎ কেমন দেখতে পাচ্ছেন? আমি তো হোপফুল, আমি পজিটিভ দেখি, ব্রাইট দেখি। কারণ এই প্রজন্মের যারা তরুণ নারী নেতৃত্ব আছে, তারা মানে একটা নৃশংস সরকার, স্বৈরাচার পতনের সাথে গণ অভ্যুত্থান দেখেছে, গণ অভ্যুত্থানকে সফল করেছে। সো পরবর্তীতে তাদেরকে বাদ দিয়ে এবং তাদের অর্থপূর্ণ অংশগ্রহণ বাদ দিয়ে যে কারো রাজনীতি করা খুবই চ্যালেঞ্জিং হবে। সো এটা যে শুরু হলো, এটা আমার কাছে মনে হয় না যে এই নির্বাচন কেন্দ্রিক বা গণ অভ্যুত্থান কেন্দ্রিক দেখে খুব আলোচনা ছিল, পরে থেমে যাবে, আমার কাছে মনে হয় না সেটা। অসংখ্য ধন্যবাদ। ডক্টর নাহরিন খান, আপনার কাছে আসি। টিআইবি বেশ কিছু আসলে প্রতিবেদন তারা তৈরি করেছে, সেখানে একটি বিষয় ছিল যে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং নারীর অংশগ্রহণ হুমকির মুখে পড়ছে। সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আমরা আসলে কথা বলিনি এখন পর্যন্ত এখানে, কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছে কি মনে হয় প্রতিবেদন? হ্যাঁ, অফকোর্স আমি তো এটা মনে করি যে হুমকির মুখে তো পার্টিকুলার কিছু রাজনৈতিক দলের কথাবার্তা বা তাদের ইশতিহার বলেন বা তাদের যে ধরনের বাক্যবান, সেটা তো আসলেই সাংস্কৃতিক বিষয়টা তো হুমকির মুখে। যেমন মেয়েরা মেয়েদের সামনে নাচবে, এবং জামাতে ইসলামীর একজন নারী নেত্রী উনি একটি জায়গায় বলেছেন যে যেটি আমাদের পরে করার কথা এটা আমরা আগে বলে দিয়েছি। ইটস ভেরি অ্যালার্মিং। তার মানে হচ্ছে যে প্রথমে তারা খুব সফট টোনে যাবে, পরে তারা এগুলোকে ইমপ্লাই করবে। তো বাংলাদেশ তো এমন একটা দেশ, যে কথাটি তাজনুভা বলছেন যে 10% মানুষ মুসলিম না, তার কি রাইট নাই? তাকে নিয়েও তো ইশতেহারে ভাবতে হবে, তাই না? তো এটা তো একটা, আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা তাজনুভার সাথে বলছিলেন যে রাজনীতিতে নারী যখন আসে এবং ধর্মের জায়গাটা আপনি দেখেন। আমি একটা কথা সব জায়গাতে বলি যে বেগম খালেদা জিয়া, উনাকে কিন্তু ইলেকশন চাওয়ার জন্য কিন্তু পর্দা করতে হয়, যেটা শেখ হাসিনার করতে হচ্ছে, হাতে তসবি নিতে হচ্ছে। উনি যা পড়তেন, উনার পোশাক, উনার ফ্যাশন সেন্স, উনি তো একটা ফ্যাশনের একটা আইকন তৈরি করেছেন, উনার একটা নিজস্ব আইকন আছে। সো সেই জায়গাতে কিন্তু ওটা দিয়ে করেছে। আমার খুব একটা জিনিস খুব অবাক লাগে যে দেখবেন যে যারা এই বিষয়গুলো কি মানুষকে টাচ করে, ভোটারদেরকে টাচ করে, কিছু করে, ধরেন প্রত্যন্ত অঞ্চলে আপনি দেখবেন যে যারা বাবার জন্য হয়তো ক্যাম্পেইন করছে, স্বামীর জন্য করছেন, তাদের ব্যক্তিগত জীবনে আমরা যখন দেখি আমাদের মতো সাধারণ, কিন্তু ভোট চাইতে গেলেই কেন যেন মানুষ ওই
হিজাবে ঢেকে যায়, মানে আমি হিজাবকে খারাপ বলছি না, কিন্তু আমি বলছি যে এটা আমার কাছে এক ধরনের হিপোক্রেসি মনে হয়, যে যেটি আপনি ব্যক্তিগত জীবনে চর্চা করেন না, শুধুমাত্র ইলেকশনে ভোট পাওয়ার জন্য আপনি এটা সেটি করেন। করছেন। তো সেটা আমার কাছে খুব মানে ইন্টারেস্টিং মনে হয়। দেখেন কিছু কথা আমার মনে হয় যে এখানে আরেকটু আমি বলে নেই, যেটা আপনার হয়তো সময় খুব কম, একেবারেই কম। যে কথাটি ওই যে প্রথমে শুরু করেছিলাম, এটা মানে আমার একটু ক্ল্যারিফাই করা দরকার, যে মা এবং বোন যেটা বললাম যে এটা জেন্ডার পলিটিক্সের ল্যাঙ্গুয়েজ হতে পারে না। যারা ইসলামিক দলগুলো মা এবং বোন বলেন, মা বোনকে সম্মান দেন, ওনারা কি এটা জানেন যে ইসলামে পাতানো মা, পাতানো বোন, পাতানো ভাই কমপ্লিটলি মানে ফরবিডেন। আপনি ইসলামে কখনোই মা বোন বানাতে পারবেন না। আপনার নিজের মা আপনার নিজের মা, আপনার নিজের বোন আপনার নিজের বোন। সো মাহরাম একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। আসলে হয়েছে কি জানেন, ধরেন একটা রাজনৈতিক দলের প্রধান, যিনি হয়তো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, তিনি যখন ফুলকপিকে খুব সুস্বাদু ফল বলেন, সবজি না বলে, অথবা যিনি এমপি হতে চান, তিনি যখন জানেন না যে ক্যান্টনমেন্টের ভেতরে আর্মস নিয়ে ঢোকা যায় না, মানে এই যে নলেজের মানে খুব সিলি শোনা গেলেও এই যে সাধারণ নলেজের যে গ্যাপটা, তাদের হাতে দেশ কি মানে ফুলকপি কি সবজি হয়ে যাবে না ফল হবে, সেটা নিয়ে আমি তো অসংখ্য চিন্তা করি। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্বাধীন সংলাপের আগামীর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।